অজাতশত্রু কে ছিলেন? মগধের শাসক ছিলেন। গৌতম বুদ্ধ মারা গেছিলেন অজাতশত্রুর সময়। এবার মারা যাওয়ার পর, গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর যুদ্ধ লেগে কি নিয়ে? তার যে অ্যাশেস রয়েছে, তার যে আর কি অস্থি ভস্য রয়েছে, মানে অ্যাকচুয়ালি এই যে বুদ্ধিস্ট যারা ছিল তারা কি করে, তারা মনেস্ট্রি বানাতো। শুনেছ হয়তো, মনেস্ট্রি মানে মঠ, কিরকম বলছো, বা স্তূপা। এদের মেন আর কি যে কবর আমরা বলতে পারবো, কবর বলতে পারবো না, বা তাদেরকে যে সমাধিস্থ করা হয় সেখানে যেটাকে করা হয় সেটাকে বলে স্তূপা। মনেস্ট্রি মানে মঠ, যেখানে আর কি বুদ্ধিস্ট মঙ্করা থাকে তাকে বলা হয় মনেস্ট্রি। আর যেখানে বুদ্ধিস্ট লিডারদের সমাধিস্থ করা হয় তাকে বলা হয় স্তূপা। এবার গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর এবার এরা কিন্তু ডেড বডিকে কি করে না, সমাধিস্থ করে না, এরা ডেড বডিকে কি করে, দাহ করে, এবং তার যে অস্থিভস্য রয়েছে সেটাকে তারা দাহ, সেটাকে তারা কি করে, কবরস্থ করে। এটা জেনে রাখবে এদের প্রসেসটা। সাধারণত হিন্দু ধর্মে কি হয়, আমাদের মধ্যে আমরা মানে দাহ করানো হয় এবং তারপর যে অস্থিভস্য সব থাকে সেটাকে আমরা জলে ভাসিয়ে দিই, তাই না? এটাই তো পরম্পরা। কিন্তু বুদ্ধিস্ট যারা রয়েছে তাদের মধ্যে আর কি যে বিশেষত যারা যারা হীন যারা সম্প্রদায়, তাদের মধ্যে এই কাস্টমটা রয়েছে যে তারা কি করতো, ডেড বডি যেটা রয়েছে তারা দাহ করতো, এবং দাহ করার পর অস্থিভস্যটাকে তারা কি করতো, সমাধিস্থ করতো, এবং সেটাকে বলা হতো স্তূপা। এবার গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর সেই সময় মগধ সবচেয়ে শক্তিশালী ছিল, আমরা পড়বো মগধ কিভাবে ক্ষমতার শীর্ষে গেল, এবং সেই সময় শাসক ছিল অজাতশত্রু। অজাতশত্রু খুব একটা এগ্রেসিভ রাজা ছিল, খুব আর কি আগ্রাসী মনোভাব সম্পন্ন একজন রাজা ছিল। যখন গৌতম বুদ্ধ মারা গেল, তার অস্থি ভস্য কে নেবে সেটা নিয়ে লড়াই লেগে গেছে। অজাতশত্রু বলছে আমি সব নিয়ে নেবো, কেন, সবচেয়ে পাওয়ারফুল আমি। কি হলো বুঝেছো? এই নিয়ে প্রায় যুদ্ধ লেগে যাওয়ার মতো, প্রায় মানে তখনকার দিনে বলতে গেলে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো, মানে যে